খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 19 তারিখ শুক্রবার। জানাবো আজকের বাছাই করা 35টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। জলপাইগুড়ির আকাশে রহস্যময় আলো, চাঞ্চল্য ছড়ালো জেলা জুড়ে। চা ঘুগনি বিক্রির কথা বলেছিলেন মমতা। বৃহস্পতিবার সেই চা ঘুগনি নিয়েই পথে নামলেন এসএসসির নতুন চাকরি প্রার্থীরা। পশ্চিমবঙ্গের পুলিশ নয়, মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। সিইও দপ্তরের সুরক্ষায় নির্দেশ কমিশনের। সরকারি জমিতে তো নির্মাণ হচ্ছে না, হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল হাইকোর্ট। আরামবাগে প্রসূতির পেটে গজ রেখে সেলাই মৃত্যু বধূর, হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। পদ্মের যুবভারতীয় অস্ত্র ভোঁতা প্রতিবাদের ঝড় চেয়েছিলেন শুভেন্দুরা। মুখ্যমন্ত্রীর ঝোড়ো ব্যাটিং ভেস্তে দিল সেই চেষ্টা। পুরো অধিবেশনে মিনি পাকিস্তান মন্তব্য নিয়ে খোঁচা দিল বিজেপি। প্রমাণ করতে পারলে রাজনীতি ছাড়ব, চ্যালেঞ্জ মেয়র ফিরাদের। জনজাতি মহিলাকে তুলে নিয়ে গিয়ে আটকে রেখে লাগাতার গণধর্ষণ, মুর্শিদাবাদে ধৃত তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ 2। মঞ্চে উঠে বন্দুক উপহার তৃণমূল কর্মীর, হাসি মুখে গ্রহণ, পরে ঢোক গিললেন গ্রাম প্রধান। বাঁকড়ায় অস্বস্তিতে শাসক দল। একসঙ্গে দুটো এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন, ভোটারকে শোকজ করল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের তৃণমূল জেলা পরিষদের চোর আখ্যা দিয়ে পদ ছাড়লেন হুমায়ুন কবির ঘনিষ্ঠ নেত্রী। এবার নতুন দলে যোগ, জল্পনা শুরু। পারিবারিক অশান্তিতে বাড়ি ছেড়েছিলেন বাবা, খুঁজতে বেরিয়ে বাঁকুড়ায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু ছেলের। বড়দিনের আগে থেকে নতুন বছরের প্রথম 3 সপ্তাহ টানা 28 দিন ছুটি নেই পুলিশের, বিজ্ঞপ্তি দিল নবান্ন। এসআইআর খসড়ায় বহু নাম বাদ, মতুয়া ভোট নিয়ে উদ্বিগ্ন পদ্ম শিবিরের ভরসা মোদী। 1/3 ভোটারই বাদ, এসআইআর খসড়া তালিকায় বড় প্রশ্ন দিলীপ ঘোষের বুথ নিয়ে। আমার সুনাম নষ্ট করা হচ্ছে, আর্জেন্টিনা ফুটবল দলের ফ্যান ক্লাবের কর্তার নামে লালবাজারে অভিযোগ সৌরভের। গ্যালারির কোন জায়গা থেকে শুরু বিশৃঙ্খলা, প্রথমে বোতল ছোড়েন কারা, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জানবে সেট। বিরোধীদের স্লোগান বিক্ষোভের মধ্যেই জি রামজি বিল পাশ হল লোকসভায়, মহাত্মাকে ভুলে যাওয়া লজ্জার, তোপ মমতার। জিএসটির নামে রাজ্য থেকে 20,000 কোটি টাকা নিয়ে গিয়েছে কেন্দ্র, বাণিজ্য সম্মেলনে অমিত মিত্রকে তোপ মমতার। চপ মুড়ি কেটলি নিয়ে চাকরির দাবিতে এসএসসি প্রার্থীদের মিছিল, বুধবার চার ঘুগনি বিক্রির কথাই বলেছিলেন মমতা। এ যুগেও পণ প্রথার অভিশাপ, 5 লক্ষ টাকা না পেয়ে খুন নববধূকে গ্রেপ্তার স্বামী। সোনালীকে ফোন করে পাশে থাকার বার্তা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দেখা করবেন অভিষেক। এবার রাজশাহী এবং খুলনার ভিসা কেন্দ্র পূর্ণ দিবস বন্ধ রাখার কথা জানালো ভারত, নেপথ্যে সেই নিরাপত্তা সংক্রান্ত কারণ। ওড়িশায় আদিবাসী পড়ুয়া খুন, গ্রেপ্তার স্কুলের কর্তা, শিক্ষক সহ 8, পাকড়াও 2 নাবালক সহপাঠীও। নিয়োগের সময়সীমা 8 মাস বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট, আগামী 31 আগস্ট পর্যন্ত বেতন পাবেন যোগ্য শিক্ষকরা। বলাগড়ে তৃণমূলের সভায় আমন্ত্রণ পেলেন না বিধায়ক মনোরঞ্জন, সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে দলের জয় চাইলেন ব্যাপারী। যুবভারতীর বিশৃঙ্খলায় নিন্দা রচনার, ছবি তোলার প্রসঙ্গে বললেন, সামনে থেকে মেসির খেলা দেখেছি। নিয়োগে অতিরিক্ত 10 নম্বর বাতিলের দাবি, বিক্ষোভ মিছিলে নতুন চাকরি প্রার্থীরা। বাম আমলে হুগলিতে খুন তৃণমূল কর্মী, 1.5 দশক পর সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। এবার মুখ্যমন্ত্রীর ভাইজিকে ঘুগনি বানিয়ে বিক্রির পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর মামার বাড়ি বীরভূমের রামপুরহাট থানার কুসুম্বা গ্রামে গিয়ে 1,000 টাকা পৌঁছে দেওয়ার দায়িত্ব দিলেন বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহাকে। বৃহস্পতিবার লাভপুরে পরিবর্তন সংকল্প যাত্রায় যোগ দিতে এসে সাংবাদিক সম্মেলনে কথাই বলেন শুভেন্দু। এদিন বিকেলে লাভপুরে আসেন শুভেন্দু অধিকারী। সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর চপ মুড়ি বা ঘুগনি বানানোর পরামর্শ নিয়ে প্রশ্ন করতে শুভেন্দু বলেন, এটা কোনো বড় ব্যাপার নয়। যে শিক্ষিত যুবক বা যুবতীকে তাদের বাবা মা পড়াশোনা করে মানুষ করেছেন, তাদেরকে এটাই করার কথা। আমি বলছি যে তিনি অর্থাৎ মুখ্যমন্ত্রী কাজটা নিজের বাড়ি থেকেই শুরু করুন।
মুখ্যমন্ত্রীর কুসুমবার মামার বাড়ির পরিবারের একজনের অশিক্ষক পদে চাকরি গিয়েছে, তিনি ওটা দিয়ে শুরু করুক, তিনি ঘুগনি বানাক। আমি বিজেপি বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহাকে 1,000 টাকা দিচ্ছি, সে যেন গিয়ে তার মামার বাড়িতে এটা দিয়ে আসে। শুভেন্দু আরো বলেন, মুখ্যমন্ত্রী বিজনেস সামিট আয়োজন করছেন, সবকিছু ব্যর্থ হয়েছে। আমার সন্দেহ হয় যে উপহারের জন্য খরচ করা টাকা শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফিরে যাচ্ছে কিনা। দেউচার টেন্ডার বাতিল করতে হয়েছে। সুপ্রিম কোর্টের যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, সুপ্রিম কোর্টের রায় আমাদের জন্য একটি আশীর্বাদ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা প্রতি বছর এসএসসি পরীক্ষা নেব। আমার পরীক্ষার ওয়েমার শিটের কার্বন কপি সরাসরি প্রার্থীদের হাতে তুলে দেব। এদিন শুভেন্দুর সঙ্গে ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বোলপুর ও বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল এবং ধ্রুব সাহা। এদিন লাভপুরের পদযাত্রায় অংশগ্রহণ করেন শুভেন্দু। এরপরে সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জলপাইগুড়ির আকাশে দেখা গেল রহস্যময় আলো, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জেলা জুড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও এবং ছবি। অনেকেই দাবি করছেন এটা ইউএফও অর্থাৎ ভিনগ্রহীদের যান। কেউ কেউ অন্য দাবিও করেছেন। সব মিলিয়ে উজ্জ্বল আলোর রেখাকে ঘিরে তুঙ্গে জল্পনা। ধূপগুড়ি, ময়নাগুড়ি, সদর, রাজগঞ্জ ব্লকের বাসিন্দাদের এক বড় অংশই দাবি করেছেন বৃহস্পতিবার সন্ধ্যা 7টা নাগাদ তারা আকাশ চিরে একটা আলোর মেলা দেখেছেন অন্ধকার আকাশ ভেদ করে মিলিয়ে যাচ্ছে উজ্জ্বল আলোর রেখাটি। কারো কারো দাবি তারা প্রবল ঝাঁকুনি অনুভব করেছেন। কেউ কেউ বলেছেন তারা শো শো শব্দ শুনতে পেয়েছেন। আবার অনেকেরই দাবি তারা দেখেছেন আলোকবৃত্তটি মাটি আছড়ে পড়ছে। সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পরেই চাঞ্চল্য বাড়ে। যদিও বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছে পুলিশ, জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন সমস্ত থানায় খোঁজ নিতে বলা হয়েছে। এখনো পর্যন্ত যতটা জানা গিয়েছে কোথাও কিছু পড়েনি, ক্ষয়ক্ষতিরও খবর নেই। এদিকে সোশ্যাল মিডিয়ায় অনেকের দাবি এই ঘটনা আসলে উল্কাপাতের, তবে চীনা রকেটও হতে পারে বলে দাবি অনেকের, যদিও সেই দাবি নস্যাৎ করেও দিয়েছেন বহু নেটিজেন। সব মিলিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই রহস্যময় আলো ঘিরে জলপাইগুড়ি জুড়ে জল্পনা তুঙ্গে। সন্তান জন্মের 7 মাস পর মৃত্যু মায়ের। অস্ত্রোপচারের পরে পেটে গজ রেখেই সেলাইয়ের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। আরামবাগ মেডিকেল কলেজের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন মৃতার স্বামী এবং পরিবার। ঘটনায় ক্ষোভ এলাকায়। মৃতার নাম রমা পাকিরা, তিনি হুগলির খানাকুলের বাসিন্দা। 7 মাস আগে প্রসব বেদনা নিয়ে ভর্তি হন আরামবাগ হাসপাতালে। সেখানেই তার অস্ত্রোপচার করা হয়। সুস্থ সন্তানের জন্মও দেন তিনি। পরে বাড়ি ফিরে আসেন, কিন্তু তারপর থেকেই পেটে অসহ্য যন্ত্রণা হতে থাকে রমার। জেলা থেকে কলকাতার একাধিক হাসপাতালে চিকিৎসা করা হয়, কিন্তু কোনো লাভ হয়নি বলে দাবি পরিবারের। অবশেষে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে পরীক্ষার পর জানা যায় সন্তান জন্মের পর পেটে আস্ত একটি গজ রেখে সেলাই করে দিয়েছেন চিকিৎসক। এরপর অস্ত্রোপচারের জন্য রমাকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। মৃত গৃহবধূর স্বামী পীযূষ পাকিরার অভিযোগ, স্ত্রীর পেটের যন্ত্রণা বৃদ্ধি হতেই কলকাতা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে জানতে পারি পেটে গজ কাপড় ভরে রাখা আছে। অপারেশনের জন্য ভর্তিও করা হয়, কিন্তু বাঁচানো যায়নি। আরামবাগ হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগে সরব হয়েছেন তিনি। চিকিৎসকের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার। জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে দীর্ঘদিন ধরে সংঘাত। এ নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ জানিয়েও সুরাহা না হওয়ায় পদ ছাড়লেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য শাহনাজ বেগম। ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করে তিনি এই সংক্রান্ত ঘোষণা করেছেন। সেখানেই স্পষ্ট লিখেছেন, চোর জেলা পরিষদের একজন অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়, তাই আপনাদের দেওয়া টার্ম পূর্ণ হওয়ার আগেই আমি সদস্য পদ ত্যাগ করতে বাধ্য হলাম। শাহনাজ বেগমের নিশানায় মূলত জেলা পরিষদের সভাধিপতি তৃণমূল নেত্রী রুবিয়া সুলতানা। তার বিরুদ্ধে আগে একাধিকবার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন জেলা পরিষদের সদস্যা শাহনাজ বেগম। এছাড়াও বহুদিন ধরে জেলা পরিষদের কোনো বৈঠক ডাকা হয় না, সদস্যদের পরামর্শ আলোচনাও হয় না বলে অভিযোগ তার। তিনি এই মর্মে দলনেত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে চিঠি পাঠিয়ে অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু তাদের তরফে কোনো সাড়া মেলেনি বলে দাবি শাহনাজের। তাতে বীতশ্রদ্ধ হয়ে তিনি পদত্যাগ করেছেন বলে খবর। যদিও ফেসবুক পোস্টে শাহনাজ বেগম এসব কিছুই লেখেননি। তার পোস্টে লেখা, আমি 17 ডিসেম্বর সম্মানীয় ডিভিশনাল কমিশনার সাহেবকে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফাপত্র পাঠিয়েছি।
সোমপাড়া 1, সোমপাড়া 2, রামপাড়া 1 এবং রামনগর বাদশার মানুষ 2013 সাল থেকে এই আসনে পরপর 3 বার আমাকে নির্বাচিত করেছেন। এলাকার উন্নয়নের স্বার্থে দলমত এবং জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমার অভিভাবক হয়ে আমাকে আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা চিরদিন থাকবে। চোর জেলা পরিষদের একজন অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়, তাই আপনাদের দেওয়া টার্ম পূর্ণ হওয়ার আগেই আমি সদস্য পদ ত্যাগ করতে বাধ্য হলাম। পণের দাবিকে স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী, শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে। মৃতের নাম সুনিতা সরকার, বয়স 22। পণের দাবিতে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে দাবি মৃতের পরিবারে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বারাসাত 28 নম্বর ওয়ার্ডে অশ্বিনীপল্লী এলাকায়। বাড়ির লোকের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবি করে আসছিল শ্বশুর বাড়ির লোকজন। ঘটনার পরেই স্বামী সৌম্য দত্তকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ। ইতিমধ্যে মৃত মেয়েটির বাবা বারাসাত থানায় জামাই এবং শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। পরিবারের অভিযোগ, পণের টাকার জন্য মেয়ের উপর অত্যাচার চালাতো শ্বশুর বাড়ির লোকজন। মাসখানেক থেকে সেই অত্যাচারের মাত্রা বেড়ে যায়। পাশাপাশি পরিবারের লোকজনের আরও অত্যাচার এমনই পর্যায়ে পৌঁছয় যে নিজের প্রাণ দিতে হয় সুনিতাকে। গত 2-3 আগেও 10,000 টাকা চেয়ে মেয়ে ফোন করে। বাবা সেই টাকা দিয়েও দেয়, কিন্তু পরবর্তীকালে আবারও 5 লক্ষ টাকা দাবি করে শ্বশুরবাড়ির লোকজন। সেই টাকা না দেওয়াতেই এই খুন। মেয়েটির গায়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই দেহটিকে বারাসাত হাসপাতালে পাঠানো হয়েছে। সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আর মসজিদ তৈরির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে, কিন্তু বৃহস্পতিবার সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিল আদালত। সেই সঙ্গে সাফ জানানো হয়েছে মসজিদটি কোনো সরকারি জমিতে তৈরি হচ্ছে না, তাই নির্মাণ কাজ নিয়ে আপত্তি তোলা ভিত্তিহীন। এদিন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলাটি খারিজ হয়ে গিয়েছে। 2 বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, এই মামলার কোনো গ্রহণযোগ্যতাই নেই। তাছাড়াও আদালতের মতে এই মামলাটি ত্রুটিপূর্ণ, তাই এই আবেদন বিচারযোগ্য নয়। সেই সঙ্গে বিচারপতিরা জানিয়েছেন, ধর্মীয় প্রতিষ্ঠান করতে গেলে রাজ্যের অনুমতি লাগবে, এটা ঠিক, কিন্তু যে জায়গাটিতে বাবরি মসজিদ হয়েছে সেটা সরকারি জমি নয়, সেটা একটি ট্রাস্টের জমি, তাই সেখানে নির্মাণ কাজ নিয়ে আপত্তি করা ভিত্তিহীন। এই বলেই জনস্বার্থ মামলাটি খারিজ করে দেয় হাইকোর্ট। উল্লেখ্য, গত 6 ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন। তার আগে মসজিদের শিলান্যাসের বিরোধিতা করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারী দাবি করেন, হুমায়ুন কবিরের মসজিদ নির্মাণের সিদ্ধান্ত সংবিধান বিরোধী, তাই ওই নির্মাণের উপর স্থগিতাদেশ দেওয়া হোক এবং নিরাপত্তা বাড়ানো হোক। যদিও প্রথম শুনানির দিন ওই মামলায় হস্তক্ষেপ করেনি আদালত। মসজিদের শিলান্যাসের সময়ও কোনো বাধা দেয়নি হাইকোর্ট। আইন শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচির আয়োজন করতে বলা হয় হুমায়ুনকে। রাজ্যকেও আইন শৃঙ্খলা রক্ষার নির্দেশ দেওয়া হয়, কিন্তু এবার মসজিদ সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিধানসভা নির্বাচন আর কয়েক মাস পরেই, তারই মধ্যে বলাগড়ে রাজনীতিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। শুভেন্দু অধিকারীর সভার পাল্টা হিসাবে বলাগড়ের মাজদিয়া ইকতারপুরে তৃণমূল কংগ্রেসের জনসভা হয় বুধবার। সেখানে আমন্ত্রণ পাননি স্থানীয় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। নিজেই ফেসবুক পোস্ট দিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মনোরঞ্জন সমাজ মাধ্যমে লেখেন, আমি উপভোক্তা এবং সমবায় কমিটির ট্যুরে নদিয়ায় আছি। আগে থেকে জানানো হলে সরকারি কমিটির সফর বাতিল করে সভায় পৌঁছানোর চেষ্টা করতাম। তবে নিজের পোস্টে সভা সফল হওয়ার প্রশংসা করে দলের প্রতি আনুগত্য বজায় রাখার বার্তা দিয়েছেন বিধায়ক। তারপরেও প্রশ্ন থেকেই যাচ্ছে, ভোটের মুখে দলের কর্মসূচি থেকে বাদ পড়ে যাওয়ার বিষয়টি কি বড় কোনো ইঙ্গিত? আসন্ন বিধানসভা নির্বাচনে কি টিকিট পাবেন না বিধায়ক, সে নিয়েও উঠছে প্রশ্ন। এর আগে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর কাজ নিয়ে হুগলি জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলাগড়ের কাজ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। বিধায়ককে নির্দেশ দিয়েছিলেন বুথ স্তরের এজেন্ট বা বিএলএদের সঙ্গে সমন্বয় রেখে রিপোর্ট দিতে। অতীতে বিভিন্ন সময় দেখা গিয়েছে বলাগড়ের বিধায়ক স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেছেন, যা শাসক দলের অস্বস্তি বাড়িয়েছে। তৃণমূলের হুগলি সাংগঠনিক জেলার চেয়ারপারসন ধনেখালির বিধায়ক অসীমা পাত্রকে বলাগড় বিধানসভায় দেখতে বলে দল। ব্লক সভাপতি এবং নেতৃত্বের সঙ্গে বিধায়কের বিবাদের কারণে বলাগড় ব্লকে কাউকে সভাপতি না করে কোর কমিটি করে দেওয়া হয়।
এবার বলা করে দলীয় সভায় ডাক পেলেন না স্থানীয় বিধায়ক। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির প্রয়াণের পর বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শোক প্রকাশের পরে তার বার্তা ধৈর্য এবং সংযম বজায় রাখার। তিনি জানান, আগামী শনিবার শোক দিবস হিসেবে পালন করা হবে। বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। শুক্রবার আয়োজন করা হবে বিশেষ নামাজ এবং প্রার্থনার। সেই সঙ্গে তিনি জানান, ওসমানের স্ত্রী এবং সন্তানের দায়িত্ব গ্রহণ করবে সরকার। ইউনূস জানান, হাদি ছিলেন সন্ত্রাসবাদের শত্রু। তাকে হত্যা করে মানুষের কণ্ঠ রোধ করতে পারবে না গণতন্ত্রের শত্রুরা। শহীদের প্রতি সম্মান জানাতে তার বার্তা, হাদির আদর্শ এবং ত্যাগকে ধৈর্যে পরিণত করে নির্বাচন এবং গণতন্ত্রের মঞ্চ থেকে লড়াই করতে হবে। গণতান্ত্রিকভাবে সন্ত্রাসবাদীদের পরাজিত করেই প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। গত শুক্রবার দুপুরে ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ হন ওসমান। গুলি করা হয়েছিল মাথা লক্ষ্য করে। এরপরে অন্তর্বর্তী সরকারের তৎপরতায় তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাত 10:45 নাগাদ চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তার। মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শাহবাগে জমায়েত করেন বহু মানুষ। উত্তেজনা দেখা যায় ঢাকাতেও। এই পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে বক্তব্য পেশ করছিলেন ইউনূস। এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকা প্রকাশের পরেই দেখা গিয়েছে সবথেকে বেশি নাম বাদ গিয়েছে মতুয়া প্রভাবিত বিধানসভা কেন্দ্রগুলিতে। শুধুমাত্র রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণে 42,000 মতুয়ার নাম বাদ পড়ায় চাঞ্চল্য শুরু হয়েছে। ফের উদ্বাস্ত হওয়ার আশঙ্কা ঘিরে ধরেছে তাদের। আর এতেই মতুয়া ভোট ব্যাংক নিয়ে আশঙ্কায় মেঘ বঙ্গ বিজেপির ঘরে। এই এসআইআর আবহে সেই রানাঘাটেই শনিবার জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 26 বিধানসভা ভোটকে সামনে রেখে সেখানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। আর বিজেপির মতুয়া ভোটও নির্ভর করছে এবার এই আবহে প্রধানমন্ত্রী কি বার্তা বা আশ্বাস দেন তার উপর। রাজ্য বিজেপির লক্ষ্য রানাঘাটের তাহেরপুরের জনসভায় নাগরিকত্ব এবং মতুয়াদের ভোটাধিকার নিয়ে সুনির্দিষ্ট কোনো বার্তা দেননি প্রধানমন্ত্রী। আর তাই রাজ্য বিজেপির তরফে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণের টকিং পয়েন্টের সিংহভাগে এসআইআর, মতুয়া ভোট এবং সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি দেওয়া হয়েছে। গেরুয়া শিবির সূত্রে এমনটাই খবর। রাজ্যের সামগ্রিক পরিস্থিতির সঙ্গে এসআইআর এবং মতুয়াদের নাগরিকত্বের বিষয়টিতে সবচেয়ে বেশি জোর দিয়ে মোদী তার ভাষণে বার্তা দেন, এমনটাই চাইছেন রাজ্যের বিজেপি নেতারা। বাকিবহল মহলের মতে আসলে এসআইআর আবহে মতুয়া ভোট নিয়ে প্যাচে পড়েছে বিজেপি। যারা সিএতে নাগরিকত্বের আবেদন করেছেন তাদের সুপ্রিম কোর্ট বলেছে আগে নাগরিকত্ব পেতে হবে, তারপর ভোটারের মর্যাদা মিলবে। আর এতে এসআইআর প্রক্রিয়ায় মতুয়া সম্প্রদায়ের একাংশের মধ্যে দেখা দিয়েছে সংশয়। কার্যত প্রচণ্ড চাপে বিজেপিও। মতুয়াগড়ে ভোট চলে গেলে একাধিক আসন খোয়াতে হবে বিজেপিকে। আর এই পরিস্থিতিতে মতুয়া আবেগে শান দিতেই খোদ প্রধানমন্ত্রী মোদীকে এনে তাহেরপুরে সভা করানো হচ্ছে। একাংশের মতে ভোট ব্যাংক অটুট রাখতে উদ্বাস্তু এবং মতুয়াদের জন্য বিশেষ প্যাকেজও ঘোষণা করতে পারেন মোদী। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।